প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতির সদর অন্দর। আপনারা জানেন যে দেশে নানা কারণেই এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি আমাদের আলোচনার অন্যতম প্রসঙ্গ। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনীতির নানা ধরনের মেরুকরণ ঘটছে, রাজনীতির ভেতরে নানা ঘটনা ঘটছে। রাজনীতির সামনের দিকে বিশেষ করে বাজেট ঘোষণার পর নতুন একটা আঙ্গিক এসছে, নির্বাচনকে নিয়ে আছে, ভেতরেও বহু ঘটনা ঘটছে। যার ভেতরে আমরা একটা উল্লেখ অংশ করতে পারি যে নানাভাবে নানা ঘটনা ঘটতে থাকে, যেগুলো হয়তো বাইরের চোখে দেখা যায় না। সেগুলোও কি পরিস্থিতি, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য জনাব ইসরাফিল আলম এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমরা শুরু করতে চাই, একেবারে অনেকগুলো ইস্যু আছে, কিন্তু তার ভিতরে একটা শুরু করতে চাই বাজেট নিয়ে। কারণ এই মুহূর্তে বাজেট একটা রাজনীতির ইস্যু। কেউ বলছেন বাজেট রাজনীতি মানে নির্বাচনমুখী বাজেট, কেউ বলছেন যে এটা জনকল্যাণের বাজেট। আমি শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। আপনার কাছে কি মনে হয়েছে বাজেট আসলে জনগণের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন তাহলে কেমন হয়েছে? ধন্যবাদ। তাতে রাজনীতিতে প্রভাবটা কি হতে পারে? না, আমি কথা বাজেট ঘোষণার পরপরই আমরা যে কথা বলে আসছি যে সাধারণভাবে বাজেটের আগেই, এবার বাজেট ঘোষণার আগে মানুষের মনে একটা বড় প্রশ্ন ছিল যে ভ্যাটের নামে একটা নতুন এমন ঘটনা ঘটতে যাচ্ছে যে মানুষের পকেট থেকে অনেক টাকা কাটা যাবে। মানুষ কিন্তু অপেক্ষা করতেছিল এটার জন্য, কিন্তু মানুষ আবার ধারণা অনেকেই করেছিল যেহেতু নির্বাচন সামনে, একটা নির্বাচনমুখী বাজেট হবে, মানে কিছু মানুষকে স্বস্তি দিতে পারে। কিন্তু শেষ দিকে দেখলাম বাজেটের নামে যেটা এখানে প্লেস করা হলো সেটাকে আমি বলি যে এটা হলো সৎ আয়ের ও শ্রমজীবী মানুষের পকেট নিংড়ানোর বাজেটে পরিণত হয়ে গেল। মানে সৎ যারা আয় করে এবং যারা শ্রমজীবী মানুষ তাদের কাছ থেকে টাকা পয়সা তুলে নিয়েই কতগুলো কর্মকাণ্ডের কথা বলা হলো। যেমন দেখেন যে একটা বাজেটের বড় দিক থাকা উচিত ছিল আমাদের দেশে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি, আমরা উপেক্ষিত দেখলাম। আমাদের এইখানে যে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়ে গেছে, বিদেশে যাচ্ছে, লক্ষ কোটি টাকার উপরে যে খেলাফেরি নবলোকন সহ যেটা আছে, এই ক্ষেত্রে আমরা কোনো দিক নির্দেশনা, কোনো কথাবার্তা নেই। সম্প্রতিকালে হাওড় সহ যে ঘটনাগুলো ঘটলো সেইটারও দিক নির্দেশনের জায়গাগুলো কিন্তু একেবারে রিসেন্টলি যেগুলো থাকে এইটা নাই। কিন্তু তার থেকে বড় জায়গায় আমি যেটা দেখি, আপনি দেখতে পাবেন যে বাজেট বক্তৃতা আমাদের মাননীয় অর্থমন্ত্রী করলেন, তার দ্বিতীয় পৃষ্ঠা আমরা এটা দেখাতে পারি। দ্বিতীয় পৃষ্ঠায় সম্ভবত 2 নম্বরে, মানে 2 নম্বরে বা কোনো একটা জায়গায় উনি এটা বঙ্গবন্ধুকে উদ্ধৃত করেই বক্তৃতাটা পড়লেন। কিন্তু আমরা দেখলাম এবং সেইখানে তিনি বৈষম্যহীন সমাজ এই কথাবার্তাগুলো বললেন, বলে এটা করবেন। কিন্তু আমরা দেখলাম এই বাজেট প্রণীত হলো সেই যে পুঁজিবাদী ধারার যে নয়া উদারনীতিবাদীর নামে যে দর্শন, যে দর্শন আমাদের মুক্তিযুদ্ধের সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমাদের সংবিধানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে তার সাথে সাংঘর্ষিক, 4 মূলনীতির সাথে সাংঘর্ষিক, সেই ধারায় পরিণত হলো। অর্থাৎ এই কথার সাথে কাজের মিলগুলো আমরা দেখলাম না। এই ঘটনাটা আমরা দেখলাম। আমরা দেখলাম ঘাটতি বাজেট, বড় বাজেট, ডাউস বাজেট বলা হলো, এবং গতবারে সংশোধিত যে বাজেট তার থেকে প্রায় সম্ভবত 27% বেশি, এবং সেক্ষেত্রে আমরা দেখলাম 1,12,000 কোটি টাকার ঘাটতি বাজেট। এবং এটা আমি দেখলাম যে আমাদের একটা গবেষণা প্রতিষ্ঠান তারা এটা বলেছে যে এটা মিলাইতে যে শেষমেশ বলে দিয়েছেন যে বৈদেশিক সাহায্য থেকে আসবে। গত 4 বছরে বৈদেশিক সাহায্য যে পরিমাণ আসছে ওনারা মিলাইতে যে অঙ্ক করে এটা। তা আমি একটা মজা করে বলি, তখন আমরা ছাত্র আন্দোলন করি, যখন সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন, তা আমরা একটা বলতাম যে বাংলাদেশে একটু মজা করে কথাটা বলি যে যখন এটাকে একটা চার্টার অ্যাকাউন্টেন্ট তারা এটা করে, যেমন একজন ব্যাংক যদি জিজ্ঞেস করা হয় অঙ্কের শিক্ষক 2 আর 2 কত, তিনি বলেন 2 আর 2 4। ব্যাংকারকে জিজ্ঞেস করলে 2 আর 2 কত, ব্যাংকার জিজ্ঞেস করে যে প্রথম 2 টাকার সাথে পরের 2 টাকা যোগ করার পর আপনি নেবেন কবে, লাভ সহ কবে হবে। আর চার্টার অ্যাকাউন্টেন্টকে বলবে যে ভাই 2 আর 2 কত লাগবে আপনার, মানে আমরা মিলিয়ে দেব। তো এখন দেখলাম এই ধারাবাহিকতায় আমাদের মুহিত সাহেব মিলিয়ে দিলেন, এবং কিন্তু মিলিয়ে দিয়ে ওইখানে শেষ করলেন না। এই যে অনেক জায়গাগুলো যেখানে টাকা তার লাগবে, যে বাংলাদেশ অপচয়, দুর্নীতি, সিস্টেম লস, এটা রোধ করার কোনো জায়গাটা তিনি রাখলেন না। এবং শ্বেত হস্তির মতো যেখানে আমাদের আমলা, মিলিটারি প্রশাসন রক্ষার জন্য যে তার মানে কি আপনি বলতেছেন যে এই বাজেট দিয়ে আওয়ামী লীগ দলগতভাবে সরকার লস করেছে? না, লস তো লসের আগে আমি এই কনক্লুশন করি, তাহলে এই যে টাকাটা তাকে তুলে আনতে হবে একেবারে জনগণের
একেবারে পকেট নিংড়া। এবং সেটা কোন, ওই যে শতায়ের কথা বলে আপনি ব্যাংকের খবর জানেন। এবং দেখেন আমাদের অর্থমন্ত্রী কি বললেন, 4,000 কোটি টাকা লুটপাট যখন হয় তখন 4,000 কোটি টাকা ওনার কাছে কিছুই না, কিন্তু 1 লক্ষ টাকা সৎকারক থাকলে সেইটা হচ্ছে, এইটা তিনি সম্পদশালী। এই পরিস্থিতি, সুতরাং এই বাজেট নির্বাচনমুখী নামে যেটা হয় তাও হয়নি, জনকল্যাণের কোনো কাজে লাগবে না। এমনকি যদি দলগতভাবে আওয়ামী লীগ এই বাজেট নিয়ে কোনো সুফল পাওয়ার চেষ্টাও করতে চায় সেটা হবে না। অলরেডি এই খবর আজকে দেখলাম আমি আসার আগে, আমাদের প্রধানমন্ত্রী বলছেন কিছু ভুল ত্রুটি থাকলে সংশোধন করবেন। তা আমি বলছিলাম যে সংশোধন করতে গেলেই আগে তো অর্থমন্ত্রী থাকবে কিনা এটা ভাবা উচিত, কারণ অর্থমন্ত্রী তিনি বলছেন উনার জীবনে নাকি এটা সর্বশ্রেষ্ঠ বাজেট। আর আমরা বলি যে আমাদের দেখা সর্বশ্রেষ্ঠ পকেট নিংড়ার, জনগণের, সাধারণ জনগণের পকেট নিংড়ানোর বাজেট হলো। আমরা যেতে যে মজম আড়ালে গেছে সেটা হচ্ছে যে মানে প্রত্যেক ঘটনারই ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, যেটা আলোচনা করে বোঝাচ্ছে বাজেট দেওয়ার পরে তো কিছু হলেও অজনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সরকারের। ফলে আপনারা সেই বাজেটকে খারাপ বলছেন, পকেট কাটার বাজেট বলছেন, লুটপাটের বাজেট বলছেন, সব ঠিক আছে, কিন্তু এটা কি মনে হচ্ছে যে এই বাজেট দেওয়ার ভিতর দিয়ে নতুন কোন ধরনের আপনার আগামী ইলেকশনে কোন ধরনের বিএনপি সুবিধা করতে পারবে বা জনগণকে কিছু বুঝিয়ে আরো সংগঠিত করার দিকে এগোতে পারবে বলে মনে হয়? না, এই প্রসঙ্গে আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে বাজেটটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। এটা বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি কিংবা নির্বিশেষে সবার উপরে এটা সুফল এবং কুফল বর্তায়। জনগণ যদি দুর্ভোগে থাকে সেখানে বিএনপির সুবিধা কি, প্রাপ্তি কি হলো না হলো, দ্যাট ইজ এ ভেরি ইমেটেরিয়াল থিং। বিএনপি এইসব নিয়ে এত চিন্তা করে না। এক কথায় আমি পরিষ্কার করলাম। আর দ্বিতীয় হচ্ছে যে এই ভ্যাটের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি এখন আলোচিত সাধারণ মানুষের মধ্যে, মানে কিছু খারাপ উদাহরণ এত বাজেভাবে তৈরি হয়েছে যেটা আসলে খুবই নিন্দনীয়। খন্দকার ইব্রাহিম খালেদা তো একজন অত্যন্ত সৎ নিষ্ঠাবান ব্যাংকার এবং ব্যাংকের একজন বড় কর্মকর্তা ছিলেন, এটা সর্বজন স্বীকৃত। উনি বলেছেন যে এই যে মানুষের জমা টাকার উপরে 1 লাখ থেকে 10 লাখের রেঞ্জের টাকার উপরে যে আবগারি কর, এটা চরম অনৈতিক এবং বেআইনি। আপনি ছোট্ট করে, মানে এটা চিন্তা করতেও খুব ঘৃণা লাগে। আমরা ছোটবেলায় দেখেছি, এখন কি অবস্থায় আছে জানি না, যে এই যে মফস্বল শহরগুলোতে লাইসেন্স করা কিছু বাংলা মদের দোকান থাকতো, কিছু গাঁজা আফিমের দোকান থাকতো, সেগুলোর উপরে আবগারি শুল্ক হতো। এবং বৃহত্তর পরিসরে আপনি যদি দেখেন ট্রেড সেক্টরে শুধু বেচা কেনার উপরে আবগারি শুল্ক হয়। গরিব মানুষের সঞ্চয়, যে কথাটি বললেন প্রিন্স ভাই, হ্যাঁ খারাপ জিনিস, পাপ কর, সিন ট্যাক্স বলে এটাকে, SIN সিন ট্যাক্স। সেই জায়গাটায় মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের উপরে হাত দেওয়া হয়েছে। অথচ এই আওয়ামী লীগ ভ্যাট মন্ত্রী বলে টিটকারি মারতে 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 সাইফুর রহমানকে পদে পদে তারা বিব্রত করেছেন, সংসদ থেকে শুরু করে সব জায়গায়। ইভেন তার দুঃখজনক মৃত্যুর পরে এরকম রেকর্ড সৃষ্টি করে একজন অর্থমন্ত্রী একটা শোকবাণীও আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়নি। সেইটাকে অনুসরণ করেই কিন্তু আজকে তারা এগুচ্ছেন। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বাজেটটা ভ্যাট এবং ভোটের একটা টাগ অফ ওয়ারের মধ্যে পড়েছে, একটা রশি টানাটানির মধ্যে, যে কোনটা রেখে কোনটা করবেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কতটা এখান থেকে কার্টেল করবেন, কি করবেন, সেই প্রত্যাশায় জনগণ তাকিয়ে আছে। গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে, এটাও সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, আবার আগামীতে বাড়বে সেই কথাটাও ঘোষণা দেওয়া হয়েছে, অথচ তেলের মূল্য কমছে না। মানে এই যে বিপরীত চিত্র, এই বিপরীত চিত্রের মধ্যে ওই যে কথাটি বলেছেন প্রিন্স ভাই, এই কথাটি আমার ছিল নোট ডাউন করে, উনি বলে ফেলেছেন যে 4,000 কোটি টাকা কোনো টাকাই না। সেই একই লোক আবার বলছেন যে 1 লাখ টাকা থাকলেই তিনি সম্পদশালী। তো 1 লাখ টাকার চেক দিয়েছেন এক লোক ব্যাংকে গিয়ে, তিনি সেখানে লিখেছেন 1 লক্ষ টাকা সম্পদশালী। এখন ব্যাংক থেকে তো আর টাকা ড্র হচ্ছে না। ম্যানেজার তাকে ডেকে বললেন আপনি এটা লিখলেন কেন? বলে কেন লিখবো না, দেশে সরকার আছে, মাননীয় অর্থমন্ত্রী আছে, তিনি বলেছেন আমি সম্পদশালী। তো যদি 1 কোটি টাকায় লেখে মাত্র, তাহলে আমার 1 লাখ টাকায় তো সম্পদশালী লিখতে হবে। এই নিয়ে মস্ত খেচাল হয়ে গেছে ব্যাংকে, পরবর্তীতে এটা সমাধান হয়েছে অন্য পথে। এই যে সাধারণ মানুষের মধ্যে বিতৃষ্ণা তৈরি করার যে বিষয়টি, সেই বিষয়গুলোতে আপনি দেখবেন কিছু আপ্তবাক্য আছে এর মধ্যে দিয়ে। 3 মাস আগে থেকে মাননীয় বাণিজ্য মন্ত্রী বলে আসছেন রোজায় দ্রব্যমূল্য বাড়বে না। আর ঠিক 3 মাস আগে থেকেই বাড়া শুরু হয়েছে। এখন কি অবস্থায় গেছে সাধারণ মানুষ যারা বাজারে যায় তারা ভালো করে এটা বোঝে। এটা শিল্পমন্ত্রী বলেছেন এটায় কোনো ক্ষতি হবে না, অর্থমন্ত্রী বলেছেন ভ্যাটের কারণে দ্রব্যমূল্য বাড়বে না, অথচ আমরা ভুক্তভোগীরা দেখছি প্রতিনিয়ত বাড়ছে, লম্ফ দিয়ে দিয়ে বাড়ছে। তো সাধারণ মানুষের জীবনে যে দুর্ভোগটা বাজেটটা পরিপূর্ণভাবে পাশ হওয়ার আগেই শুরু হয়েছে, এর থেকে মুক্তি দিতে না পারলে এই ব্যাংক ডাকাতির আইনের
যারা মূল হোতা তাদের কাউকে কিন্তু আইনের আওতায় আনা হয় না, অফিসারদেরকে শুধু ধরা হচ্ছে। অথচ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আমরা একসময় জানতাম বাংলাদেশের অর্থনীতির প্রধান রপ্তানি খাতে সমৃদ্ধ জায়গাটি হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর। আর গত কয়েক বছর যাবত আমরা দেখেছি পানামা কেলেঙ্কারিতে আওয়ামী লীগের নেতাদের, প্রেসিডিয়াম সদস্যদের পরিবার সহ নাম এসেছে। সেই যে টাকা পাচার হয়ে যাচ্ছে, এইটাই আমার কাছে এখন মনে হচ্ছে এইটাই বোধহয় বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত গত কয়েক বছর ধরে। আমরা যেতে চাই ইসরাফিল আলম এমপি। এইসব তালগোল মিলিয়ে মানুষের মনে এমন একটা ভীতি সঞ্চার করা হয়েছে এবং এমন একটা খাপ ছাড়া জনগণের উপরে করের বোঝা চাপানো, যেটাকে পকেট কাটা ছাড়া আর কিছু বলাই যায় না। রহিম ভাই যেটা বলেছেন, আপনিও বলেছেন, যে অনেকে বলছেন, আমরাও বলেছি, হ্যাঁ, কারণ মেগা প্রজেক্টের মধ্য থেকে যে জিনিসগুলো উপার্জন করা সেগুলো হয়ে গেছে। এখন ওইগুলো করতে গেলে ভোটের আগে আগে আওয়ামী লীগের ক্ষতি হতে পারে। এখন সাধারণ মানুষের পকেটের মধ্যে তারা হাত দিয়ে দিয়েছে, ইসরাফিল আলম এমপি, যেটা খুবই নিন্দনীয়। ধন্যবাদ রাহুল ভাই। আসলে বাজেট এত বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা দেশের জন্য। আমি বলতে চাই এই যে বাজেটটা হলো, আমি যেমন রহিম হোসেন প্রিন্স বা যদি মজম আলালের কথা ধরি, বাজেট তো সরকার দিয়ে থাকে দুটো কারণে। একটা হচ্ছে যে অবশ্যই বাজেট একটা পলিটিক্যাল টুল। সে পলিটিক্যাল টুল কি মানুষ ব্যবহার করে জনপ্রিয়তা অর্জনের জন্য, সেই জায়গায় কি অর্জন হলো আওয়ামী লীগের? আমি একটা কথা বলি যে আমাদের বাজেট যে ধারাবাহিকতা, আমাদের সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার সময় সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতার থেকে আমাদের বাজেট কাঠামোটা মোটামুটি ঠিক আছে। এখান থেকে বড় কোনো ধরনের ডেভিয়েশন কিন্তু হয়নি। প্রিন্স ভাই যে কথা বললো যে আমরা মনে করেছিলাম একটা ইলেকশন বাজেট হবে, তো আমরা এমন একটা বাজেট শুরুর থেকে দেওয়ার চেষ্টা করেছি যে বাজেটটা হবে উন্নয়নমুখী, জনকল্যাণমুখী, যে বাজেটটা হবে উৎপাদনমুখী, এবং সেই বাজেটটাকেই আমরা মনে করি যেটা নির্বাচনী বাজেট। যে বাজেটের ভিতর দিয়ে উন্নয়ন হয় এবং যে উন্নয়নটা সর্বস্তরের মানুষকে স্পর্শ করে, সর্বস্তরের মানুষের জীবন মান উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করে, সেটাই আসলে রাজনৈতিক বাজেট, একটা ইতিবাচক রাজনৈতিক বাজেট, ইলেকশন বাজেট। সেই দৃষ্টিতে আমাদের বাজেট যা গতবারেও ছিল, তার আগের বারে ছিল, এবারও ঠিকই আছে। এটা মোটামুটি ক্যারেক্টার হচ্ছে সম্প্রসারণমুখী একটি ঘাটতি বাজেট। আমরা শুরুর থেকেই সম্প্রসারণমুখী ঘাটতি বাজেট সিস্টেমের মধ্যে ছিলাম, সেটা আছে। এবং আপনারা যে কথা বলেছেন যে আমরা কিন্তু যে খাতগুলোতে সাবসিডাইজ করেছি, সেই সাবসিডি কিন্তু আমরা উইথড্র করিনি। বাজেটের সবচাইতে বড় একটা ক্যারেক্টার। আরেকটা বিষয় আপনারা যেটা বলেছেন যে 25 বছর ধরে সাইফুর রহমান সাহেব যে ভ্যাট সিস্টেম চালু করেছিলেন, 25 বছর ধরে মাল্টিপল সিস্টেম অফ ভ্যাট রেট চালু করা হয়েছিল, যেটার দ্বারা বিভ্রান্তি হতো, মানুষ বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হতো। এবারে যেহেতু আমাদের বাজেটের অর্থায়নের বড় খাত ভ্যাট, প্রত্যক্ষ কর, এই ভ্যাটটা কিন্তু সিঙ্গেল এবং ইউনিফর্ম সিস্টেমে কিন্তু আমরা অর্থমন্ত্রী সাহেব নিয়ে এসেছেন এবং রিসার্চের ভিতর দিয়ে নিয়ে এসেছেন। অতএব ভ্যাট সম্পর্কিত বিভ্রান্তি বা অতিরিক্ত হয়রানির থেকে মানুষ রক্ষা পাবে। এবং নিত্য প্রয়োজনীয় যে 134টা পণ্য আছে, সেই জায়গাগুলোতে কিন্তু ভ্যাটের আওতার বাইরে। অতএব রাজনৈতিক আপনার মুখরোচক কথাবার্তা যে ভ্যাট মানুষ চলতে ফিরতে সব জায়গাতে ভ্যাট হবে, এটা ঠিক না। সব জায়গাতে ভ্যাট ইন্ট্রোডিউস করা হয়নি। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেখানে ভ্যাট যাবে না। আরেকটা কথা যে আমাদের বাজেটটা আসলে খুব বাস্তবমুখী বাজেট। কারণ বাজেট করতে গেলে অর্থ আমাদের কোন খাতে কত টাকা ব্যয় করব, কোন খাত থেকে কত টাকা সংগ্রহ করব, সেটা যেমন স্পষ্ট করতে হয়, বাজেট বাস্তবায়নের একটা পরিকল্পনা এবং বাস্তবায়নের একটা দিক নির্দেশনাও কিন্তু থাকতে হয়। তা আমাদের সরকারের সবচেয়ে বড় গুণ, বাজেট সম্পর্কে যে কত কথাই বলুক না কেন, আমরা বাজেট বাস্তবায়ন করেছি। বাজেট দেওয়ার সময় সবাই বলেছে যে অর্থায়নের খাত যেভাবে নির্দিষ্ট করা হয়েছে, অর্থ সংগ্রহের খাত যেভাবে ধরা হয়েছে, বৈদেশিক সাহায্য, আভ্যন্তরীণ সংগ্রহের উৎস, এটা বাস্তবসম্মত নয়, এটা পূরণ হবে না। কিন্তু আপনি দেখবেন আমাদের বাজেটগুলো বাস্তবায়ন হয়েছে বলেই আমাদের জিডিপির যে টার্গেট, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করেছি। আমাদের ইনফ্লেশনের যে টার্গেট, সেটা আমরা অ্যাচিভ করেছি। এবং বাজেটে কোনো সন্দেহ নাই যে বাজেটের অনেক ভালো দিক আছে। যারা সমালোচনা আমি একটু শেষ করি। আপনি সমালোচনা করছেন, তারা অনেকে একবারে এক পেশে কথা বলছেন বলে আমি এটা বলতেই পারি যে এক পেশে কথা বলছে, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা উঠে যায় তখনই যখনই 4000 কোটি টাকা কোনো টাকা নয়, 1 লক্ষ টাকা লোক সম্পদশালী, এই দর্শন যখন মানে একটা সরকারের অর্থমন্ত্রীর মুখ থেকে দুবার আসে, তখন বাজেটের নৈতিক ভিত্তিটা কোথায় দাঁড়ায়? আমি অর্থমন্ত্রী নই, অতএব অর্থমন্ত্রীর কথার ব্যাখ্যা আমি দিতে পারবো না। উনি যা বলেছেন এর ব্যাখ্যা উনি দিতে পারবেন।
অর্থমন্ত্রী কি বলেছেন সেটা বড় কথা নয়। আমাদের ক্যাবিনেট মন্ত্রী পরিষদ যে বাজেটটি পাশ করেছেন, প্রস্তাবিত বাজেট যেটা পার্লামেন্টে প্লেস হয়েছে, আমি সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, অতএব অর্থমন্ত্রী কোথায় কি বলেছেন, 4,000 কোটি টাকা কতটুকু আর 1 লক্ষ টাকা কত বড়, এগুলো ব্যাখ্যা উনি দিবেন, আমি এটা দিব না। আমি বাজেট নিয়ে কথা বলবো। আপনার দায় আছে না ওই দলের সদস্য হিসেবে? অর্থমন্ত্রীর বক্তব্যের দায় আমি নেব না। ওনার কাজ কি হলো সেটা সম্পর্কে আমি তাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। এবং আমার বক্তব্য পার্লামেন্টে আপনারা শুনেছেন, আমি সরকারি দলের এমপি হলেও আমি বাজেট আলোচনায় অন্তত আমি অর্থমন্ত্রী সহ আরো যারা যারা এই সমস্ত লাইন মিনিস্ট্রি আছে, যাদের ব্যর্থতা আছে, তাদেরকে বলতে আমি একটু দ্বিধাবোধ করি। এইবারও বলবেন? অবশ্যই বলবো। যেখানে আমি দুর্বলতা উপলব্ধি করব, প্রত্যক্ষ করব, সেটা অবশ্যই বলবো। আমি আর একটা বলি, আমাদের সবল দিক যেটা, যে আমাদের উৎপাদন এবং আমরা পদ পদবি আর লোভ লালসার জন্য রাজনীতি করি না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। যে কদিন কল্যাণ করতে পারবো রাজনীতি করবো, যখন কল্যাণ করতে পারবো না ছেড়ে দিব। রাজনীতি তো আমার জীবিকার পথ না, রাজনীতি হলো আমার নেশা, রাজনীতি হলো আমার মানুষের এবং দেশকে ভালোবাসার আকাঙ্ক্ষার একটা প্রতিফল, এর বাইরে কিছু না। ভোগ কাঠামো এবং উৎপাদন কাঠামোর মধ্যে আমাদের কোনো বড় ব্যবধান নাই, এটা কিন্তু আপনারা অ্যানালাইসিস করে দেখবেন। এবং গণ অর্থায়নের জন্য যে খাতগুলো আমাদের সরকার নির্দিষ্ট করেছে, এই খাতগুলো কিন্তু অত্যন্ত ফ্যান্টাস্টিক খাত। আপনি দেখেন, এই যে সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে, বয়স্ক ভাতার থেকে শুরু করে, কৃষি খাত, এবং আমাদের হচ্ছে এই যে হাঁস মুরগি পশুপালনকে কর মুক্ত করা, এই গণ অর্থায়নের খাতগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে রিফ্লেকশন করা হয়েছে। অতএব এই বাজেটকে এত দুর্বল বা ক্ষতিকর বাজেট কেন বলছেন আমি যুক্তি খুঁজে পাচ্ছি না। এবং একটা বিষয়, প্রত্যক্ষ করার পরোক্ষ কর, আমি সবসময় বলি যে আমাদের প্রত্যক্ষ কর মানুষকে সরাসরি আঘাত করে। সেই জন্য এই প্রত্যক্ষ কর থেকে, কিন্তু প্রত্যক্ষ করের কিন্তু অ্যাচিভমেন্ট বেশি, আপনার লক্ষ্যমাত্রা কিন্তু প্রত্যক্ষ করের মাধ্যমে বেশি অর্জিত হয়। আর পরোক্ষ করটা ওইভাবে বাস্তবায়ন হয় না। আমি বলবো, ধনী আর গরিবের মধ্যে, সম্পদের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আয়ের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, এটা রিডিউস করা, এর রিডিস্ট্রিবিউশন করার সবচেয়ে বড় একটা দণ্ড কিন্তু হচ্ছে পরোক্ষ কর। ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা আমার মনে হয় আর একটু চেঞ্জ করা দরকার ছিল। যেমন আমাদের হিসাব অনুযায়ী 48,000 কি 50,000 আপনার ওই যে গাড়ি, কি বলে এটা, বিলাসবহুল গাড়ি রেজিস্ট্রেশন আছে বিআরটিএতে। এই গাড়ির যারা নাম্বার হোল্ডারদেরকে, ব্লু বুকের মালিকদেরকে ধরা যায়, যে তুমি 2 কোটি 4 কোটি টাকা গাড়ি ব্যবহার করছো, তুমি কত টাকা ট্যাক্স দাও দেখি তো। এভাবে কিন্তু আমরা সম্পদশালীদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশনের একটা করে সম্পদের ব্যবধান, আয়ের ব্যবধান কমাতে। আমি আরো একটা প্রশ্ন করতে চাই, ধরেন গ্যাসের মূল্য না বাড়িয়ে গ্যাস চুরি যদি কমানো যেত, হ্যাঁ, এগুলো তো আছে, সিস্টেম লস কমানো যেত, আমাদের কিছু প্রজেক্টের কস্ট না বাড়িয়ে যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে, আমি সেটা বলবো রাহুল ভাই, আমাদের বাজেটের বিরুদ্ধে তারা বলবে ত্রুটি বিচ্যুতি। আমি তো ত্রুটি বিচ্যুতি বলার জন্য এখানে আসিনি, আমি আলোচনার সময় পার্লামেন্টে বলবো, আমি আলোচনার সময় পার্লামেন্টে আমার সমালোচনা বলবো। কিন্তু আমার বক্তব্য হলো যে বাজেটকে যেভাবে সমালোচনা করা হচ্ছে, অনেক অর্থনীতিবিদের কাছে আমি শুনে আমি আহত হচ্ছি। আসলে তো এরকম সমালোচনা করার মতো বাজেট কিন্তু এটা নয়, বড় সাজেস্টিভ যদি হতে। যেমন আমি বললাম যে 50,000 বিলাসবহুল গাড়ির মালিক আছে, তারা কে কয় টাকা ট্যাক্স দেয়, বের করেন ফাইল। আমার ট্যাক্স হোল্ডার কয়জন মাত্র, আপনি দেখেন, তাদের কাছ থেকে ট্যাক্স দেন না কেন? আমি তো খুব বড় সম্পদশালী নয়, আমি তো 13 লক্ষ 14 লক্ষ টাকা ইনকাম ট্যাক্সই দিই, আর ভ্যাটের মাধ্যমে কত যায় তার তো কোনো হিসাব নাই। কিন্তু উনারা দেয় কিনা, ওনারা কতটুকু দেয়, এই বিষয়গুলো যদি কঠিনভাবে মনিটরিং করা হয় বাজেট সিস্টেমটাকে, আমাদের কর পদ্ধতিকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের পরোক্ষ কর আরো অনেক সেটাই আমরা বলছি, এইটা হচ্ছে গুড গভর্নেন্স ইস্যু। আরেকটা খাত যেটা আমাদের সরকার বৈদেশিক, আমিও এই ব্যাপারে চিন্তিত, বৈদেশিক সাহায্যের যে এক্সপেকটেশন ফোরকাস্টিং করা আছে সেটা, এবং আমাদের অভ্যন্তরীণ যে কর আদায়ের যে লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে, এটা হয়তো বা পুরোপুরি বাস্তবায়ন নাও হতে পারে। কিন্তু আমি মনে করি যে অভ্যন্তরীণ খাত থেকে আমরা যেটা পাই সেটা অনেক বড় একটা সহায়তা। কিন্তু বৈদেশিক খাত থেকে যদি এরকম পেতে পারতাম, তাহলে কিন্তু আমাদের বাজেট আরো শক্তিশালী হতো। আমরা একটা বিরতি দিতে চাই, বিরতি ফেরত এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি। বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানের রাজনীতি সদর অন্দর নিয়ে আলোচনা করছিলেন আওয়ামী লীগ নেতা ইসরাফিল আলম এমপি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং সিপিবি নেতা রহিন হোসেন প্রিন্সের সঙ্গে যেতে চাই। আমি একটু মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে, মানে এই যে বাজেট, এর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন তো আছে, পলিটিক্যাল ইমপ্লিকেশনটা কি হতে পারে আপনার কাছে মনে হয়? কারণ বাংলাদেশ সামনে তো নির্বাচন,
নির্বাচনে সেই ইমপ্লিকেশনটা আসলে কি? কারণ বাজেটটা তো আপনি তাত্ত্বিক আলোচনা করেন, অর্থনীতিবিদরা বিশ্লেষণ করেন, আপনারাও বিশ্লেষণ করেন, ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল ইমপ্লিকেশন কি? এই বাজেট কি মানুষ তো স্বস্তি দেবে কি দেবে না সেই প্রশ্ন রয়েছে, কিন্তু এর ফলে তার সিদ্ধান্তের দিকে কি ধরনের পরিবর্তন হতে পারে? না, এটা সিদ্ধান্তের দিকে আপনি যেটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার কাছে মনে হয় ব্যক্তিগত, এটা বিএনপির কি অ্যাসেসমেন্ট বা বিএনপির ভেতর থেকে এই চিন্তাভাবনা সমন্বিত আছে কিনা এটা আমার জানা নেই, স্বীকার করিয়ে বলছি। আমার কেন যেন মনে হয় যে কথাটি আমি আমার প্রারম্ভিক মানে আলোচনায় একটুখানি বলার চেষ্টা করেছি, যে ভ্যাট এবং ভোটের টাগ অফ ওয়ার চলছে, রশি টানাটানি, কাচি টানাটানি, যেটা স্পোর্টসে আমরা নিয়মিত দেখতাম, কোন দিকে যায় শেষ পর্যন্ত। এটা প্রধানমন্ত্রী নিজের হাতে কিছু রেখে দিয়েছেন যেটা অপ্রকাশিত, শেষ দিকে উনি ওইটা করে একটা চমক দেখানোর চেষ্টা করবেন, যে কোনো সেক্টরে একটা চমক দেখানোর চেষ্টা করবেন, অথবা কয়েকটি সেক্টর মিলিয়ে করবেন। এখন সেইটার পরেও কতটা কার্যোদ্ধার হবে এটা কিন্তু একটি বিষয়। কারণ আপনি দেখবেন যে ব্যাংকের লাইসেন্সগুলো গণহারে আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে দেয়া হয়েছে, কিন্তু অনেক ব্যাংক ইতিমধ্যে বসে গেছে। ব্যাংকের খেলাফি ঋণ শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক বড় বড় ব্যবসায়ীদেরকে মানে 500 কোটি টাকা পর্যন্ত খেলাফি ঋণ মওকুফ করা হয়েছে। খেলাফি ঋণের সংখ্যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যাংক থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। বিএনপি আমলে দেওয়া ছিল তখনও তো সব বিএনপি লোকেরাই পেয়েছিলেন। না না, বিএনপির লোক ছাড়াও পেয়েছে, বিএনপির লোক ছাড়াও পেয়েছে, কিন্তু আপনার যে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষিতে এত ব্যাংক মানে ব্যাংকের ছাতার মতো গড়িয়ে ওঠা, এটা আওয়ামী লীগের আমলেই সম্ভব হয়েছে। বিএনপির শেষ দিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের 5-6টি প্রস্তাব ছিল, সাইফুর রহমান সাহেব সেটা অ্যাকসেপ্ট করেন নাই, বলছেন আমাদের দেশের এই বাজার অর্থনীতির মধ্যে এত ব্যাংকের প্রয়োজন নাই। এখন সে ব্যাংকগুলো অনেকগুলো বসে গেছে, ফার্মার্স ব্যাংকের মতো ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের মতো ব্যাংক, অনেকগুলো ব্যাংক, আমি দু একটি নাম বললাম, বসে গেছে দস্তুর মতো। তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য অর্থমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন, তাদেরকে যোগান দিবেন, আবার তাদের কাছ থেকে টাকাও নিবেন, সেই কথাও বলেছেন। এই যে বিপরীতমুখ চিত্র, এইসব জায়গাগুলোতে কিছু চমকের কথা হয়তো প্রধানমন্ত্রী বলবেন, বলে এই ভ্যাটটাকে ভোটের দিকে নেওয়ার একটা চেষ্টা করবেন, সেরকম একটা সম্ভাবনা আছে আমরা যেটা ধারণা করছি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আরও কিছু জিনিস কিন্তু অলক্ষণীয় এবং অপ্রদর্শিত থেকে যায়। যেমন গত বছর বাজেটের পরেও আমরা দেখেছি প্রধানমন্ত্রীর অফিসের আপ্যায়ন ব্যয় কয়েক শতগুণ বৃদ্ধি পেয়েছে। এবারও এর পরপরই আমরা দেখব, এই সেই 90 সাল থেকে প্রতি বছর দেখে আসছি, আমরা দেখি, কিন্তু সেটার মাত্রাটা 1 থেকে 10 হতে পারে, কিন্তু 1 থেকে 90 হওয়াটা এটা কিন্তু সাংঘাতিক রকমের মানুষের মনে, সাধারণ মানুষের মনে কিন্তু এফেক্ট করে। আপনি দেখো ওই শাহজাহান ভাই, ইসরাফিল ভাই বলেছেন সম্প্রসারণমুখী, হ্যাঁ সম্প্রসারণমুখী তো অবশ্যই, কারণ মেগা প্রজেক্ট যেগুলো সেগুলো তো একটা লিমিটেড সার্কেলের মধ্যে সীমাবদ্ধ। এখন এটাকে সম্প্রসারিত করে সাধারণ মানুষের পকেটের মধ্যে হাত দিয়ে সব জায়গায় সম্প্রসারিত করে দেওয়া হয়েছে। সেই অর্থে সম্প্রসারণমুখী উনি যেটা বলেছেন এটা ভালো বলেছেন। কর্মসংস্থানের কোনো নির্দিষ্ট পরিকল্পনা কিন্তু নাই। পরিবেশ, যেটার উপরে আজকে সারা পৃথিবী তোলপাড়, এমডিজি বলেন, এসডিজি বলেন, আমি শেষ করে দিচ্ছি 30 সেকেন্ডে একটা বক্তব্য দিয়ে। এমডিজি এসডিজি অর্জনের যে আমাদের লক্ষ্যমাত্রা, জাতিসংঘের যে গোল, সেটা জায়গায় সেখানে পরিবেশ একটি অন্যতম বিষয়। সেই পরিবেশের ব্যাপারে নরওয়ে মূল পথপ্রদর্শক যারা, নরওয়ে যে অর্থ বরাদ্দ দিয়েছিল বাংলাদেশকে, এক রামপালের কারণে তারা সেই অর্থ ফেরত নিয়েছে, বলছে না আমরা অর্থ বরাদ্দ দেবো না। এই যে বৈদেশিক সাহায্য, এটা কোত্থেকে আসবে, আমাদের কিসের উপরে ভর করে হবে? রাত 12টা বেজেছে, আমরা সর্বশেষ সংবাদ শিরোনামগুলো একটু শুনে নিতে চাই। প্রিয় দর্শক, চ্যানেল 24 এর সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেটে অসঙ্গতি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান। টিভি সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিয়ে সদিচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর। বাজেট পেশ করা হয়েছে, পার্লামেন্টে আলোচনা হবে, হয়তো কারো কিছু সমস্যা থাকতে পারে, নিশ্চয়ই তা আমরা সেটা দেখব, সমাধান করব। বাড়িঘরে ফিরছেন লংগদুতে হামলার শিকার পাহাড়িরা, দায়ী কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। এই পর্যন্ত গ্রেপ্তার 12। ফের সন্ত্রাসী হামলায় লন্ডনে প্রাণ গেল অন্তত 7 জনের, উগ্রপন্থীদের কাছে মাথা নত না করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল মাঠে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। 3 ডিপার্টমেন্টে জ্বলে ওঠার লক্ষ্য মাশরাফিদের। আমাদের ইন জেনারেল সব ডিপার্টমেন্টেই ভালো খেলতে হবে এবং প্ল্যানিং করলে ওদের 11 জনের এগেইনস্টেই করতে হবে। অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে গত 3 দিনে পাবনার 2 উপজেলায় 12 জন হাসপাতালে ভর্তি, রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রের এলাকা পরিদর্শন।
এই ছিল আমাদের চ্যানেল 24। আমরা কয়েকটা অনলাইন পত্রিকার একটু শিরোনাম দেখে নিতে, যেমন bdnews24.com এর শিরোনাম দেখতে পাচ্ছি একটা, যে মেডিকেলে ভর্তি নম্বর কাটবে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের, যারা দ্বিতীয়বারের মতো পরীক্ষা দেবেন তাদের সেটি এটা একটা নৈতিক প্রশ্ন, কিন্তু সেটি একটা রয়েছে। আমরা প্রথম আলোর শিরোনাম দেখতে পাচ্ছি, বাজেটের সমস্যা আলোচনা করে সমাধানের ইঙ্গিত, প্রধানমন্ত্রীর বক্তব্য। আমরা চ্যানেল 24 যে অনলাইন, তার শিরোনাম দেখতে পাচ্ছি, সুন্দরবনে ক্ষতি হয় এমন প্রকল্প নেয় না সরকার, প্রধানমন্ত্রী বলেছেন পরিবেশ দিবস অনুষ্ঠান করতে গিয়ে। রয়েছে বিবিসির একটা শিরোনাম, যে লন্ডন অ্যাটাক, 12 অ্যারেস্টেড ইন বার্কিং আফটার ভ্যান অ্যান্ড নাইফ ইনসিডেন্টস, 12 জনকে এ পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। রয়েছে সমকালের শিরোনাম, আপন জুয়েলার্সের 13.5 মণ স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে। এইগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে তো 13.5 মণ স্বর্ণ গিয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সহই তো লুট হয়ে গেছে, সেইটারও তো সমাধান নাই। অর্থমন্ত্রী এই 1-1.5 বছর ধরে বলছেন তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে, প্রকাশ হচ্ছে না। উনি এর আগে ব্যাংকের তহবিল তছরুপ এবং সেখান থেকে চুরি, সে ব্যাপারে বলেছেন যে আগে শুনতাম পুকুর চুরি, এখন ব্যাংকের এবং অর্থনীতির খাতে হচ্ছে সাগর চুরি, সাগর ডাকাতি, কিন্তু কোনোটার কোনো বিহিত তো আমরা আজ পর্যন্ত দেখছি না। এই যে অর্থনীতির উপর ভিত্তি করে বাজেট, সেই অর্থনীতিতে যদি কাগজি প্রবৃদ্ধির যে একটা আত্মতুষ্টি, সেই আত্মতুষ্টিতে সরকার ভুগছে। এই কাগজি প্রবৃদ্ধি গত অর্থ বছরের বাজেটও যেটা দেখানো হয়েছে, পরবর্তীতে এসে আমরা সেটা দেখি নাই। আজ অব্দি বাজেটের কতটা বাস্তবায়ন হয়েছে, ইসরাফিল ভাই পারলে বলুক কত অংশ হয়েছে। বাকিটুকু এখন কি হবে, তাড়াহুড়ার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যে শেষ করে বকেয়া ডেটে করে এখানে আরেকটা লুটপাটের ব্যবস্থা করা হবে। না, এডিপি ক্ষেত্রে তো প্রতিবার এই একই ঘটনা ঘটে। এডিপিতে প্রতিবার একই ঘটনা ঘটে, এবং বিবিএস নামক একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের পরিসংখ্যানগুলো আগে বলছিলেন যে সাইফুর রহমান জিয়াঙ্গিকে তার অর্থনৈতিক নীতি নিয়েছিলেন, রাজনৈতিক নীতিগুলো বিএনপি, আওয়ামী লীগকে মনে হচ্ছে অনেকটা সেই পথের দিকেই যাচ্ছে। আমি তো সেটাই বলেছি, সাইফুর রহমান যত সমালোচনা করেছে সেই জায়গাটায় গিয়ে আরো বিস্তৃত করেছে, ওই যে ইসরাফিল ভাইয়ের ভাষায় সম্প্রসারণমুখী করেছে। তো সাইফুর রহমান সাধারণ মানুষের পকেটে হাত কম দিয়েছেন, ওনারা মেগা প্রজেক্ট গুলো সম্পন্ন করে এখন সাধারণ মানুষের পকেট হাততে পারে। আমি তার একটু 2 মিনিট একটু এই মন্তব্যটা একটু করি। উনি ঠিকই বলেছেন যে সাইফুর রহমানের সময় হয়তো সাহস করে বেশি হাত দিতে পারেনি, এখন বেশি হাত দেওয়া হচ্ছে। আমি প্রসঙ্গক্রমে একটু বলি, দেখেন আমরা অন্যটা কেন ভাবি না, আমাদের এইখানে প্রাকৃতিক কারণে বর্ষাকাল, আপনি গত মাসে দেখবেন পুরো বাজেটের মাত্র 22% এক মাসেই খরচ হচ্ছে, শেষে তড়িগড়ি হয়, দুর্নীতির উপর সবাই জানে। তাহলে আমি ইয়ারটা চেঞ্জ করার কথা কেন চিন্তা করি না? আমাদের আরো যে ভাবনার যে ধারা, এই সমস্ত চিন্তা না করলে কিন্তু আমরা পারবো না। আপনি দেখুন কথার কথা, কত ফাঁকি, বিদ্যুতের দাম বাড়ানোর তো দরকার নাই। এখন বিদ্যুতের কথার কথা, আপনি যদি 1000 টাকা বিল হয় 5% কিন্তু ভ্যাট দেন, অটোমেটিক্যালি 15% দিলে 10% বেড়ে গেল। এই ধরনের বহু শুভঙ্করের ফাঁকি এই বাজেটের মধ্য দিয়ে করা হচ্ছে। কেন? যে কথাটা আপনি এখানে বলেছিলেন যে এর একটা অর্থনীতিটা কি জানেন, যে অর্থনীতিতে লুটপাটের ধারা অব্যাহত রাখার জন্য করা হচ্ছে। আরেকটা, আমি সময় নাই বলে ব্যাখ্যায় যাচ্ছি না, ইকোনমিস্টরা নতুন একটা টার্ম অনেকদিন ধরে তারা বলছে, ইংরেজিতে সম্ভবত এটি বলে ক্রোনি ক্যাপিটালিস্ট। দায় এটা হচ্ছে খায় খাতেরের, এর অধ্যাপক এম এম আকাশ একটা বাংলা করেছেন যে খায় খাতেরের পুঁজিবাদী। আগে তো ছিল একটা পুঁজিবাদ, সে কষ্ট করে কাজ করে একটা করতো, তার একটা ছিল অর্থনীতি। হ্যাঁ, এখন হয়েছে যে সম্পর্ক থাকলেই হয়ে যায়, এবং সম্পর্কটা এরকম দাঁড়ায় গেছে, একজন ওই ধরনের খায় খাতের করে সে যখন কাজটা নেয়, পুঁজিপতি হয়, সে অন্যায় করলে রাষ্ট্র তাকে ধরে না, রাষ্ট্র অন্যায় করলেও সেও কথা বলে না, কোনো নৈতিকতাবিহীন জায়গায় চলতেছে। সুতরাং এই আরো বেশি মানুষকে এই সুবিধা দেওয়ার জন্য লুটপাটের ধারা তো অব্যাহত রাখা দরকার। আমি আর এখানে আগালাম না। এখন আপনি যেটা বলছেন, তবে আমি এই কথা একটা বলি, আশা করব এইখানে যদি এই সরকার কারোর কথা শুনতে চায়, মুক্তিযুদ্ধের কথা বলে, আমি প্রথম কথা বলবো দর্শনের পরিবর্তন করতে হবে। যে দর্শনের সাথে এই বাজেট হচ্ছে সাংঘর্ষিক, মুক্তিযুদ্ধের দর্শনের ধারায়, তার অর্থনীতির যেটা লেখা আছে সংবিধানে, সেই ধারায় আসলে মানুষের কল্যাণ হবে, নাইলে কল্যাণ হবে না। আপনি রাঙামাটির কথা বলেছেন, এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, ঘটনা অনেক দিন আগের, ঘটনা অনেক দিন ধরেই চলছে, এবং যেখানে এবার ঘটনা ঘটলো এটা কিন্তু 1989 সালেও এ ধরনের ঘটনা ঘটেছিল। এরপরে এ ধরনের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। মাঝে একটা শান্তি চুক্তি হলো, সেইটাও এখনো বাস্তবায়ন হয়নি, এবং এই ঘটনাগুলি একের পর এক বেড়ে চলছে। এবং এই ঘটনা আরো দুঃখজনক এই কারণে আমি মনে করি যে প্রথমে একটা হত্যাকাণ্ড হলো, আমরা নিন্দা করি যে হত্যাকাণ্ডটা এখানে ঘটলো, তাহলে পুলিশের দরকার কি ছিল? যে হত্যাকাণ্ডটা ঘটলো, যে বাঙালিকে হত্যা করা হলো,
তার প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা দরকার ছিল। কিন্তু আমরা তথ্যপত্র দেখলাম, আজকে একটা নাগরিক সমাবেশ ছিল, সেখানে রাঙ্গামাটির লোকজন ছিলেন, এমপি সাহেব ছিলেন, তারা যেটা আরো জানালেন, এই ঘটনার প্রতিবাদে লাশ নিয়ে একটা মিছিল বিক্ষোভ হলো, হতেই পারে। সেইখানে প্রথম একটা বক্তৃতা হলো, সেই বক্তৃতার মধ্যে আর্মির লোক, পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সম্মিলিতভাবে তারা বক্তৃতা করলেন। আচ্ছা, তা করেন আপনারা, তাতে আপত্তি নেই। মিছিলটা বেরোলো, আপনার তো ঠেকানোর দায়িত্ব এটা ছিল। আমরা যেটা এখানে খবর পেলাম যে প্রথমে এটা হওয়ার পরে ওইখানে জনৈক পুলিশ বা এই ধরনের কর্মকর্তারাও এইখানে সহযোগী ছিল বলে তারা অভিযোগ করছে। এবং যে নৃশংসতা ঘটলো, এইটা তো মানে বলা যায় আমার বিবেচনায় এটা কোনো মানে কি বলবো, যে কোনো বিবেক সম্পন্ন মানুষ এটা সহ্য করতে পারে না। অনেকদিন ধরে এই ঘটনা ঘটছে। আমরা মনে করি আর দেরি না করেই, এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে অবশ্য বলেছেন, কিন্তু আমি জানি না এই কথার কোনো মূল্য আছে কিনা। সুতরাং আর দেরি না করে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে দেখতে হবে। মনে রাখতে হবে, আমাদের এই সমাজে আমি যদি আমার জাতিগত সংখ্যালঘুকে নিরাপত্তা না দিতে পারি, আমি যদি ধর্মীয় সংখ্যালঘুকে নিরাপত্তা না দিতে পারি, আমি যদি মানুষের কণ্ঠকে রোধ করি, একটা মুক্ত চিন্তার, মুক্ত কথার কণ্ঠকে যদি রোধ করি, নিরাপত্তা না দিতে পারি, কিসের বাংলাদেশ, কিসের অর্থনীতি, কিসের বাজেট আর কিসের মুক্তিযুদ্ধ, এইটা বিবেচনা করতে হবে। অনেকগুলো প্রসঙ্গ আসছে, আমি শুধু বলবো যে আলাল ভাইয়ের সরাসরি প্রশ্ন, কতটুকু বাস্তবায়ন হয়েছে? আমাদের বাজেট কোনো বছরই 90% নিচে বাস্তবায়ন হয়নি, উপরে হয়েছে। এবং আপনাদের এবং আগের সরকারগুলোর থেকে আমাদের সরকারের বাজেট পরিস্থিতির মধ্যে পার্থক্য এইটাই যে আমরা যে বাজেটটা করেছি, আমরা যে প্রক্ষেপণটা করি, সেটা বাস্তবায়ন করি, সেটা লুটপাট হয় না। যেমন আপনি বলেছেন যে আপনাদের বাজেট আমরা অনুসরণ করি, আমরা বাজেটের সৃষ্টি পদ্ধতিগত জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকতে পারে, কিন্তু বাস্তবায়নের জায়গাতে কিন্তু বিশাল ব্যবধান। আপনারা বিদ্যুৎ খাতে প্রতি বছরই বরাদ্দ দিয়েছেন, কিন্তু উন্নতি করতে পারেননি। কি করেছেন? আপনারা লুটপাট করেছেন। আর আমরা বিদ্যুৎ বরাদ্দ দিয়ে আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছি। শিক্ষা খাতে আপনি শিক্ষার কি উন্নয়ন হয়েছে আমার বলার দরকার নাই, তবে এটা অহংকারের মতো সাফল্য। আবার আপনারা হচ্ছে স্বাস্থ্য খাতে আজকে গ্রাম পর্যায়ের মানুষ পর্যন্ত কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন জায়গায় বিনা পয়সা ওষুধ নিয়ে ট্রিটমেন্ট করতে পারে। আমাদের বিশাল উন্নতি হচ্ছে, লুটপাট নাই। আমরা যা টার্গেট করছি সেটা বাস্তবায়ন করছি। আবার আপনি দেখেন যোগাযোগ ব্যবস্থা কি উন্নয়ন, আজকে ফ্লাইওভার, বড় বড় ব্রিজ এবং বড় বড় রাস্তা, হাইওয়ে, ভিলেজ রোড, ইউনিয়ন রোড, আপনার জেলা রোড, এই রাস্তাগুলো যে হচ্ছে, ট্রাফিক জ্যাম না সেটা হবে আরো বাড়ছে, এটা হবে আমাদের ট্রাফিকের সমস্যাটা সমাধান হবে আমাদের মেট্রো রেল চালু হয়ে গেলে। আবার দেখেন জননিরাপত্তা, আজকেও লন্ডনে হামলা হয়েছে, বোমা হামলা হয়েছে। লন্ডন তো কি দেশ, কত আধুনিক দেশ, তাদের নিরাপত্তা অনেক বেশি, কত বরাদ্দ তাদের। দেখেন সেখানে হামলা হয়েছে। বাংলাদেশে কি এরকম বেশি হামলা হতে পারছে? আমাদের রিকভারি আছে, প্রতিদিন আমাদের জনপ্রশাসনের লোকজন, আমাদের নিরাপত্তা কর্মীরা রিকভারি করছে, গ্রেপ্তার করছে। তারা কিন্তু আমাদের থেকে অনেক পিছনে আছে। আমি মনে করি আমরা অনেক ভালো আছি আমাদের এই জায়গাগুলোতে। কিন্তু এইভাবে আত্মসন্তুষ্ট হওয়াটা খুব বিপজ্জনক হতে পারে না, বিপজ্জনক। আমরা যেটা করেছি অর্জন, সেটা তো আমরা বলবো, এবং আমরা আরো মনে করি যে আরো বেশি করবো। বাংলাদেশকে যারা জঙ্গিবাদ বানাতে চায়, মোল্লাতন্ত্র কায়েম করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর যে সফলতা, এটা তো অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। তারপরে আমি আপনাকে বলি জনগণ কৃষি খাতের উন্নয়ন অসাধারণ। বরাদ্দ কিন্তু কমছে না, আমাদের কৃষকরা হচ্ছে শক্তিশালী, সামর্থ্যবান হচ্ছে। প্রয়োজন হলে আমরা আরো দিব, আমাদের থোক বরাদ্দ আছে, আমরা আরো দিব। বড় প্রজেক্ট এবং আমাদের ব্রিজ কালভার্ট, তারপর জনকল্যাণের যে কথাবার্তা, মুক্তিযোদ্ধাদের ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, মাতৃত্ব ভাতা বলেন, প্রতিবন্ধী ভাতা বলেন, তারপরে আপনার ভিজিটি বলেন, আমরা প্রায় 30,000 কোটি টাকা, 32,000 কোটি টাকা তো আমরা শুধু জনগণকে সাহায্যই দিয়ে যাচ্ছি। তো আমাদের এই বাজেটের যে সংস্থানগুলোর অর্থে রাখা হয়েছে, এটা তো অসাধারণ বিষয়। আপনি ব্যাংকের কথা বলেছেন, ব্যাংক খাতের সুশাসনের কিছু জায়গাতে ঘাটতি হয়েছে, এটা আমরা নিজেরাও সমালোচনা করেছি এবং সেটা উন্নয়ন করার চেষ্টা হচ্ছে। যারা দুর্নীতির সাথে জড়িত, অনেক বড় বড় শিল্পপতি, ব্যাংকাররা, না অনেক বড় বড় শিল্পপতি, এমডি, ডিএমডি, জিএম লেভেলের লোকেরা কিন্তু জেলখানায় দুর্নীতির, স্বাধীন দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আর মেগা প্রকল্পের কথা বলেছেন, হ্যাঁ, মেগা প্রকল্প, মাঝারি ছোট বড় যে প্রকল্পগুলো আছে, মেগা প্রকল্পে বড় বড় অর্থ বরাদ্দ হচ্ছে। সেখানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে ধীরগতি আছে, আবার কিছু কিছু জায়গায় যেমন পদ্মা সেতু আমরা কিন্তু মেট্রো রেল আমরা কিন্তু আগেই করতে পারবো। তো যে জায়গাগুলোতে
ডিলেটরি টেন্ডেন্সি আছে বা সমস্যা আছে সেই জায়গাগুলোতে উন্নতি করার জন্য আমরা তো বিরোধী দলের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন বিরোধী দলের কাছে তো আমরা ছোট্ট প্রশ্ন করতে চাই। প্রত্যেকটি প্রজেক্টে ডিলেটরি না 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 আমরা পদ্মা সেতু আমরা আগে করেছি। অনেকে মনে করছেন এই বাজেটকে অনেক নির্বাচনমুখী বাজেট আপাতত মনে হচ্ছে না, বরং সেটা জননিপীড়নের বাজেট বলেও কেউ কেউ মনে করছেন নির্বাচনের বদলে। কিন্তু আগামী নির্বাচন রাজনৈতিক প্রক্রিয়া কতগুলো বিশেষ বিশেষ মহল নিয়ন্ত্রণ করে, তাদের প্রভাব থাকে দেশি বিদেশি, সেই সমস্ত জায়গাগুলোকে কি সন্তুষ্ট করার বাজেট এটা? আমার যেটা মনে হয় যে জনগণকে রক্ষা করা, তাদের জীবনমানের উন্নয়ন করার, কর্মসংস্থান করার যে যে পরিবেশ সৃষ্টি করা দরকার আমাদের বাজেটের মধ্যে সেগুলো আছে। তবে হ্যাঁ, আমি অবশ্যই একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে এটা না বললে আমার অন্যায় হবে যে বাজেটের আকার এবং যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আমাদের প্রবৃদ্ধি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই অনুপাতে বেকার কর্মসংস্থানের সংখ্যাটা কিন্তু ওইভাবে বাড়ছে না। আভ্যন্তরীণ কর্মসংস্থান দেশের বাইরেরটা যদি আমি বাদ দিয়ে হিসাব করি, আমি মনে করি যে আমাদের কর্মসংস্থান আরও বেশি সৃষ্টি হওয়ার কথা ছিল। সেই জায়গাতে কোথায় সমস্যা আছে এগুলো ইকোনমিস্ট যারা আছে, ডেভেলপমেন্ট স্পেশালিস্ট যারা আছে, তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। তবে জনপ্রশাসনের ক্ষেত্রে একটা কথা বলবো, দুইবার বেতন বাড়ানো হয়েছে। জনপ্রশাসনের মাথা ভারী, জনপ্রশাসনের অভিযোগটা সবসময় ছিল, এখনও আছে। এবং জনপ্রশাসনে আমাদের যে জনসংখ্যা সেই অনুপাতে মনে হয় যে জনপ্রশাসনে আমাদের সংখ্যা আরো বেশি। কিন্তু ওই জায়গাটায় সমস্যাটা না, আমি একটু শেষ ওই করি। জায়গাটায় না সমস্যাটা যেটা রাহুল ভাই বলেছেন অন্য দিকটা ইঙ্গিত করেছেন, যদি আমি বুঝে থাকতে পারি সেটা কি? সেটা হলো 2014-এর 5ই জানুয়ারিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহী কর্মকর্তারা যেটা তারা মনে করছেন তাদের কর্মকাণ্ডের ফলে বলছি না, আমি যেটা মনে করি আমি বলছি যে বাংলাদেশের ক্ষমতা আসলে কিছু ধনিক গোষ্ঠী রক্ষা করে, তাদের যে ধনিক গোষ্ঠী রাজনৈতিক দৃষ্টিকোণ। রাহুল ভাই যদি ওটা ইন্ডিকেট করে, ওটা করেছে কিনা জানি না, পুলিশ বাহিনী বা না ধনিক গোষ্ঠীর কথা বলছি যে তাদের সন্তুষ্ট করা বাজেট কিনা এটা। আপনি ওটা বলেছেন, আমি ইন্ডিকেট করছি সেটা করছি এই কারণে যে আপনি দেখবেন এদের সুবিধা বৃদ্ধি করতে 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 এমন একটা জায়গায় নিয়েছে যে নির্বাচন সংক্রান্ত যে আইন, যে নির্বাচনের কথাটা আপনি শুরুতে বলেছিলেন, সেইখানে কথা ছিল অবসর গ্রহণের পরে 3 বছর পরে তারপরে রাজনীতিতে যোগ দিতে পারবে, তারপরে হচ্ছে আপনার নির্বাচনের প্রশ্ন। এখন খসড়া প্রস্তাবনা ওখানে তৈরি হচ্ছে, আমরা শুনেছি নির্বাচন কমিশনে, অবসর গ্রহণের সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কারা পারবেন? যারা 2014-এর 5ই জানুয়ারিতে বিরোধী দলগুলোকে মারতে পেরেছে, এই সরকারের পক্ষে বড় বড় গলায় কথা বলতে পেরেছে, নির্মম নিষ্ঠুর হতে পেরেছে, তাদের কয়েকজন ইতিমধ্যে নেমে গেছেন। আমরা এমনটা মিডিয়ায় দেখেছি। এই প্রশাসনের মাথাভারী অংশের কিছু কিছু বিষয় আপনি দেখেছেন, একটি সার্কুলার ইতিমধ্যে পত্রিকায় এসেছে যেটি খুবই দুঃখজনক, যে আর্মির অ্যাডমিনিস্ট্রেশন এবং আদার দ্যান আর্মির অ্যাডমিনিস্ট্রেশন, সশস্ত্র বাহিনী দুটো মিলিয়ে এদের ভেতরে প্রচন্ড রকমের একটা দ্বন্দ্ব চলছে। সেজন্য একটা সার্কুলার জারি করা হয়েছে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, যদি অপরাধ হয়েও থাকে তাৎক্ষণিক এটা নিয়ে বিতর্ক না করে, গ্রেফতার না করে, হাত করা না পড়িয়ে এটাকে নিজেদের উপরস্থ মহলের মধ্যে আলোচনা করে করা হবে। এই যে ভেতরে ভেতরে হচ্ছে, এই সিমটম গুলো তো ভালো না। আমি একটা কথা বলি, প্রতিযোগিতা যখন মনে করে যে সরকারকে আমরা ক্ষমতায় এনেছি, যারা মনে করে প্রশাসন, তখন তাদেরকে তুষ্ট করার জন্য সরকারের আমি একটা কথা বলি, অসহায়ত্বের কারণে একসময় আওয়ামী লীগের মতো এত বড় প্রতিশ্রুতিশীল সংগঠন, এত সমৃদ্ধ সংগঠন এত বেশি আমলা নির্ভর হয়ে পড়েছে, আমার মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চোরাগুলিতে হারিয়ে গেছে। আওয়ামী লীগের সক্রিয়তা সাংঘাতিক ভাবে কমে গেছে। আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে জনশৃঙ্খলা বা জননিরাপত্তার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আপনি নিগেট করেছেন, তারা অতি উৎসাহী হয়ে এই ভোট করেছে, সেই ভোটে সরকারকে সাহায্য করছে, এই জন্য খরচ করছে। আমি মনে করি সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, সারা বিশ্বে যেভাবে জঙ্গিবাদের আক্রমণ উত্থান, সেটাকে নিয়ন্ত্রণ মোকাবেলা করার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত যারা আছেন তারা যেভাবে সফলতা অর্জন করেছে, আমি মনে করি তাদের বরাদ্দ আরো আমি মনে করি আরো বাড়ানো উচিত, তাদের জনবল আরো বাড়ানো উচিত। আর আরেকটা কথা আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন, যে দেখেন ওই ধনিক শ্রেণী যারা আছে, আপনি মুক্তবাজার অর্থনীতিতে আপনার বিকাশ, মানুষের ব্যক্তিগত বিকাশ, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, এখান থেকে তো আপনি তাদেরকে বিরত করতে পারবেন না। আপনার যে স্টেট সিস্টেম অফ গভর্নমেন্ট, ফেয়ার কম্পিটিশনের ভেতর দিয়ে, হ্যাঁ ফেয়ার, অবশ্যই ফেয়ার, এটা যদি ফেয়ার কম্পিটিশনের গ্রাউন্ডটা কি থাকছে, আপনার রাষ্ট্রের নীতি,
রাষ্ট্রের নীতি এবং পলিসিগত জায়গাতে যদি আপনি পরিবর্তন না আনেন, তারপরে আমাদের সরকার কিন্তু মিক্সড ইকোনমিক সিস্টেমটা কিন্তু ফলো করছে। আপনার ওই কমিউনিস্টও না, আবার হচ্ছে আপনার মুক্তবাজার ক্যাপিটালিস্ট। দ্যাট ওয়াজ দি ইনভেনশন অফ বিএনপি। আমাদের না যাক আমরা মিক্সড ইকোনমিক সিস্টেম কিন্তু আমরা ব্যবহার, দেখেন সামাজিক নিরাপত্তা খাতে এত টাকা বরাদ্দ, এটা ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আপত্তি করে। না, ঘটনা তো এটাই হচ্ছে। শেখ হাসিনা বলেছে বিএনপির যে পথ, সেই পথেই আওয়ামী লীগ চলে যাচ্ছে। আর আরেকটা কথা বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গুলোতে কিন্তু সবার অবদান আছে। বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছেন, মেয়েদের উপর ভিত্তি করেছেন। এই সরকার বই দিচ্ছেন। সামাজিক প্রতিরক্ষা বিষয় যেটা সুরক্ষা, সেটাই বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা শেখ হাসিনা শুরু করেছেন, খালেদা জিয়া এসে আবার সেটাকে সাস্টেন করেছেন। এগুলো স্থায়ী হয়েছে, কিন্তু তোষণ নীতির কারণে, এটা বিএনপির আমলে যে একদম হয়নি তা আমি বলছি না, কিন্তু এখন এত ব্যাপকভাবে হচ্ছে তোষণ নীতির কারণে বিএনপি কি দুশ্চিন্তাগ্রস্ত যে তাদের পলিটিক্সটা এখন আওয়ামী লীগ করে ফেলছে? না না না, আমরা মোটেই দুশ্চিন্তাগ্রস্ত না, বরঞ্চ আমরা দেখছি যে আওয়ামী লীগ চোরাগুলিতে হারিয়ে গেছে। ওই যে কথাটি বলেছেন যে লড়াই হবে ধর্মের নামে যারা রাজনীতি করেন তাদেরকে নিয়ে আপনি গণভবনে বসিয়ে তাদেরকে আপ্যায়ন করে তাদের দাবি মেনে নিচ্ছেন নির্দ্বিধায়। মুহূর্তের মধ্যে যে জিনিসটা ৫-৭ বছরের আন্দোলন সেটাকে মেনে নিচ্ছেন, সেইটা তুলে দিচ্ছেন। তো ৫ দফা চুক্তি করেছিলেন খেলাফত মজলিসের সঙ্গে নির্বাচনের আগে, তার মধ্যে ফতোয়াবাজিরও কথা ছিল। আমাদের খুশি হওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমাদের স্বকীয়তার মধ্যে খারাপ জিনিস নিয়েও থাকতে পারি, আওয়ামী লীগ তার স্বকীয়তা হারিয়ে বারবার পরিবর্তন হচ্ছে কেন? অর্থাৎ একটাই আশঙ্কা যে নির্বাচনে গেলে সাধারণ মানুষ বারবার রং পাল্টানোর কারণে তাদেরকে প্রত্যাখ্যান করবে। এখন ঘটনা হলো একটু 2 মিনিট একটু বলি। একটা হচ্ছে দেখুন, আমরা আলোচনা করি এবং কথায় কথায় একটা মুক্তিযুদ্ধের কথাটা বলি না। মুক্তিযুদ্ধ মানে তো খালি অপ্তবাক্য না, কতগুলো দৃষ্টিভঙ্গি ছিল। ধরেন নানা ভিশনের কথা বলে, আমাকে যে জিজ্ঞেস করেন আমাদেরকে, আমাদের ভিশনটা ৭১, অন্য ভিশনের দরকার নেই, আগে সেইটা পূরণ করি, তারপরে অগ্রগতির ধারে আমরা যাব। আপনি যে কথাটা বলেছেন সেটা আমার কাছে মনে হয়, যদি আমি বুঝে থাকি, যে তুষ্ট করার দরকারটা কাদের হয়? দেশি বিদেশি যারা অর্থশালী, যাদেরকে আমরা লুটেরা বলে সাধারণভাবে বলি, কারণ অর্থশালী তো সৎভাবে করলেই হয় না। আমি আসলাম না, আমি এই জন্য বলি যে যারা ক্ষমতাকে ভর কেন্দ্র করে হয়, জনগণ এই মানে এরা তো জনগণের কাছে ধার ধারে না, সুতরাং তাদেরকে তুষ্ট করাটাই একটা প্রধান। এইটা আমি শতভাগ একমত। এইটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি, এবং দুঃখ না, বাস্তবতা হচ্ছে এই দৃষ্টিভঙ্গি অনেকদিন ধরে চলছে। ৭৫-এর 15ই আগস্টের পর এই যে ধারাটা চলেছিল মুক্তবাজারের নামে, এই ধারা, সেই ধারাটা এখনো পর্যন্ত একেবারেই অব্যাহত আছে। জিয়াউর রহমান পরিবর্তন হয়ে এরশাদ পরিবর্তন হয়ে শেখ হাসিনা, কিন্তু ধারাটা কিন্তু রয়ে গেছে, সেই জায়গাটা আছে। হ্যাঁ, কারোর হয়তো কম বেশি আছে, এটা ঠিকই। ইসরাফ ভাই যেটা বলেছেন, হয়তো সামাজিক নিরাপত্তা খাতে বেড়েছে, হয়তো না বেড়েছে, এটা সত্য কথা। কিন্তু আপনি দেখবেন ১৪৩টা খাতের মধ্যে বড় খাত যেটা, সেটা চলে যায় পেনশন এবং অন্যান্য জায়গায়। তারপরও যেটা আছে সেইটাই দুর্নীতি, অব্যবস্থাপনা, এই জায়গাগুলো আছে। তারপরও হয়েছে, সেটা আমরা খুশি, আমরা এটাকে আফোল্ড করি, এটাকে দ্বিমত করছি না। কিন্তু জায়গাটা কোথায়? এইটা ওই যে হারায় যায় কোথায়? যখন আপনি কালো টাকা সাদা করার জায়গাটা জান না, যায় কোথায়? আপনি এখানে বারবার বলছেন কালো টাকা সাদা করার পদ্ধতি রাখা হয়েছে। হ্যাঁ, আছে, ওটা কোনো বাতিল করা হয় নাই, কোনো আছে। তার মানে তো আপনি ওই নৈতিকতা, ওই যে ওই অনৈতিক ধারা রাখলে, তার মানে কি? ওই অনৈতিক ধারা খালি কিন্তু রাখলেন, তার মানে ওই টাকা আয়ের জন্য না, আপনি একজন সৎ আয়ের মানুষের আয়কে নিরুৎসাহিত করলেন। তাকেও আপনি ওই জায়গাটায় উৎসাহিত করবেন যে তুমি কালো টাকা করো, তো এটা হয় না। ওই যে অর্থমন্ত্রীর যে কথাগুলো আমরা বললামই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যেটা উনি বলছেন ইসরাফিল ভাই, তিনি অনেক সংসদে অনেক কথা বলেন, আমি এটা একটু মনে করাই দেব নাকি? খালি আমাদের এখনো যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সংবিধানে লেখা আছে, কি বলছে? প্রধান খাত হিসাবে বলা আছে রাষ্ট্রীয় খাত, দ্বিতীয় বলা আছে খাত হচ্ছে সমবায়ী খাত, তারপরে তৃতীয় হচ্ছে প্রাইভেট খাত, তাও বলা হচ্ছে সীমিত অর্থে। কিন্তু সেইটা না করে আপনি দেখুন, আমি একটা মন্তব্য না করে পারছি না। ব্যাংক নিয়ে এত কথা হচ্ছে, ব্যাংক নাকি টাকা রাখলে আমাদের লাভ দিতে পারে না, আবগারি শুল্ক কেটে নেবে, পাপ কর, যেটা আলোচনা হইলো। আপনি আমাকে বলেন তো, ব্যাংকে এত টাকা কেন তাহলে লভ্যাংশ দেখানো হয়? কেন আরো বেশি ব্যাংক দিয়ে হচ্ছে? কেন তার মানে পরিবারতন্ত্র ব্যাংকে প্রতিষ্ঠা করা হলো? কেন ব্যাংকে আজকে তথাকথিত ব্যাংক না, এটা এনজিও সহ আরো প্রচুর প্রতিষ্ঠান আছে যেখানে এমন বেতন কাঠামো করা হয়েছে যে বেতন কাঠামোর অনুপাতে অনেক পার্থক্য। মুক্তিযুদ্ধের বাংলাদেশ তো এটা চাইনি, আমি ওইটাকে বলি ওইটা একটা আইনি লুটপাটের করা হয়েছে। এমডি সাহেব কেউ যদি 10 লাখ টাকা 25 লাখ টাকা বেতন না নিতে পারেন,
তাহলে তার নিচের কর্মচারীকে কত দিচ্ছেন আপনি কোন অনুপাতে? এখানে আসেন 1:5 অথবা 1:10, আপত্তি নাই। আপনি যদি 10 লাখ টাকা বেতন নেন, আপনি কি আপনার পিয়নকে আপনি 10 ভাগের 1 ভাগ 1 লাখ টাকা বেতন দিচ্ছেন? তা তো দিচ্ছেন না আপনি। তাহলে এইটা কোন আইনে হয়? তাহলে এই জায়গাগুলোতে আপনি তুষ্ট করছেন ওই মানুষগুলোকে। আপনি যদি পুরো সোসাইটিকে বৈষম্য দূরীকরণের ধারায় না নিতে পারেন, এই অর্থনীতিতে এইবারও বাজেটে যদি বৈষম্য আরো বাড়ে, তা দিয়ে আওয়ামী লীগ বিএনপি খুশি হতে পারে, কিন্তু অখুশি হবে সাধারণ জনগণ এবং যারা আমরা এই যে শ্রমজীবী মানুষের কথা বলেন তারাই হচ্ছে এটা খুবই সংকট তৈরি করবে। মোটেই আত্মতুষ্টিতে ভুগছে না যে আওয়ামী লীগের ভোটের ক্ষতি হয়ে গেছে। সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ভোটে আমার জয়লাভ করার জন্য কোনো রকম আগ্রহ নেই। আর এই একটু সাপ্লিমেন্ট করি আমি প্রিন্স ভাইয়ের সঙ্গে, এত কিছুর পরেও ব্যাংকগুলোতে সর্বশেষ যে তথ্য বাংলাদেশ ব্যাংকের 2,72,000 কোটি টাকা অলস পড়ে রয়েছে। কেন? ম্যানেজমেন্টের কারণে, ভয়ে কেউ সাহস করছে না যে কোন জায়গায় কি হচ্ছে। 2,72,000 কোটি টাকা প্রায় 3 লাখ সর্বশেষ পরিসংখ্যান আপনাকে আমি বললাম, গ্যারান্টি দিয়ে এটা অলস পড়ে আছে। ঋণ নিচ্ছে না কেউ, ঋণ দেয়া হচ্ছে, ইনভেস্টমেন্ট নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই। আমাদের শিল্পপতিরা গিয়ে বিদেশি ইনভেস্টমেন্ট করছেন, ডিবিএল বিদেশি ইনভেস্টমেন্ট করছেন, আপনাদের হামিম গ্রুপ বিদেশি ইনভেস্টমেন্টের পারমিশন চেয়েছে, অনেক বড় শিল্প প্রতিষ্ঠান তারা বিদেশ যাচ্ছে। কেন? দেশের অর্থনীতির উপরে অনাস্থার কারণে। যদি আস্থার জায়গাটা থাকতো তাহলে যেটি আপনি বললেন ধনিক শ্রেণী, তারা তাহলে এত তোষণের পরেও কেন তারা বাইরে চলে যাচ্ছে? অর্থাৎ বড় রকমের একটা দুর্বলতা, ত্রুটি সাংঘাতিকভাবে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে রয়ে গেছে। যতই আমরা বলি উচ্চ মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি, এক জায়গায় জাকাত আনতে গিয়ে যদি পদপিষ্ট হয়ে 7-8 জন মানুষ মারা যায়, এইটা মধ্যম আয়ের দেশের নমুনা না। নৌকার মধ্যে করে মালয়েশিয়া যাওয়া, ইউরোপে যাওয়া, শত শত বাংলাদেশি মানুষ ডুবে মরে যাওয়া, মধ্যম আয়ের দেশ হলে এখান থেকে মানুষ এইভাবে পাগলের মতো অন্য জায়গায় ছুটতো না জীবনযাত্রার একটু ভালো আশ্বাস গ্রহণ। ওগুলো হচ্ছে কাগজি। আপনি যেটা বলেছেন বাইরে বাংলাদেশের ব্যবসায়ীরা বিনিয়োগ করছে, আসলে পুঁজির ধর্মই হলো মুনাফা। যেখানে মুনাফা পাবে পুঁজি সেখানেই দৌড়াবে। অতএব যার কাছে অর্থ আছে, এই অর্থ বিনিয়োগ যদি ইন্ডিয়াতে লাভজনক হয়, তারা বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, তারা ইন্ডিয়াতেই যাবে। এটা কোনো বিষয় আমরা কতটুকু অ্যালাউ করব এবং না, এটা যাবে উইদিন দ্য পারভিউ অফ ল অফ ল্যান্ড, সে আইনের আওতায় তারা যাবে। 90,000 কোটি টাকার বাজেট এখন 4,00,000 কোটি টাকায় উন্নীত হয়েছে। মনে করতে হবে কিন্তু একটা সরকারি 10 বছরে 6 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার হয়ে গেছে। না, সেটা না, আমি সেটা বলছি না, উন্নীত হয়েছে। অতএব সব জায়গাতেই যে বৃদ্ধি হবে, প্রবৃদ্ধি হবে, এটা তো স্বাভাবিক, তাই না? আমাদের দেশের বাজেটের আকার যেভাবে সবাই অর্থনীতি বলছে বাজেটের আকারটা গুরুত্বপূর্ণ না, বাজেটের জুডিশিয়াস ইমপ্লিমেন্টেশন এবং জুডিশিয়াস ইমপ্লিমেন্টেশন এবং করাপশন ফ্রি ইমপ্লিমেন্টেশন। না, বৈষম্যটা সমাজে অনেক, এটা 4 লাখ কেন 8 লাখ হোক। আপনি যেমন ধরনের সম্পদ যাদের আছে, আপনি যে গাড়ির কথা বললেন, আমরা এই কাগজে আসছে যে 2 লক্ষ টাকার উপরের মালিক 11,000-এর উপরে আছে, আরো আছে, তাদের কাছ থেকে কর বেশি নিয়ে দরকার হলে 4 লক্ষ। যদি দুর্নীতির টাকা নিয়ে মানুষ ইলেকশনে যায়, সেই ইলেকশন থেকে কি রেজাল্ট? আমার ঠিক তারপরে যেটা কমতে কমতে মধ্যবিত্ত তো শেষ হয়ে গেছে। আমি বলি যে 2.5 লক্ষ টাকা যে আপনার হচ্ছে ডিউটি ফ্রি যে সিলিং করা আছে, 2.5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, তার উপরে হবে। এটা কিন্তু গতবারে যা ছিল, এটা বাড়ানো উচিত ছিল আমাদের সরকারের, কিন্তু ওটাই রেখেছে যে মানুষ তাও করের আওতার বাইরে থাকে। আপনারা যেটা বলেছেন যে রিটায়ারমেন্ট করার পরপরই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমাদের মতো যারা ক্যারিয়ার রাজনীতির সাথে, ক্যারিয়ার পলিটিশিয়ান যারা একদম শুরু থেকে রাজনীতির মধ্যেই আছে এবং থাকতে চাই, তাদের জন্য এটা একটা অশনি সংকেত। আমি নীতিগতভাবে এটার সাথে একমত পোষণ করতে পারি না। এটা নিয়ে অনেক কথা হতে পারে, এটা নিয়ে অনেক রাজনীতিবিদদের মধ্যে একটা ঐক্য মত, একটা ইয়ার জায়গায়, সমঝোতার জায়গাতে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চান জনগণের পালস কি, জনগণ কিসে খুশি হয়। দেখেন, বাজেটের কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে বলে ফেলেছেন, ওনার সভাপতিত্বে বাজেট পাস হয়েছে। উনি বলেছেন যদি কোনো সমস্যা থাকে আলোচনার মধ্যে দিয়ে আমরা এটা সঙ্গতিপূর্ণ দেখাবো। অতএব দিস ইজ নট দি ফাইনাল বাজেট, এটা প্রপোজড বাজেট, এটা প্রস্তাবিত বাজেট। আর আরেকটা জিনিস আমাকে বলতেই হবে, আমি একটা জিনিস আমাকে বলতে হবে রাহুল ভাই, পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সমস্যার কথা বলেছেন, এটা কিন্তু ইটস এ গুড ক্রিয়েশন of Major General Jiaur অসংখ্য ধন্যবাদ জনাব ইসরাফিল মুয়াজ্জেম হোসেন আলাল, রুহিন হোসেন প্রিন্স আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনি বলছেন যে প্রধানমন্ত্রী জনগণের পালস বোঝেন, এবং এটা আমরা বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী জনগণের পালস বোঝেন এবং প্রধানমন্ত্রী জনগণের জন্য চিন্তা করতে পারেন। তাহলে তিনি যদি পালস বোঝেন, তাহলে তার
অর্থ মন্ত্রণালয়ের ভেতর দিয়ে তো দর্শনটা কি? এরকম দর্শন একটা যদি অন্যটা এইভাবে থাকে, পালস বুঝলেও করতে এত পারবেন না কিছু। মানে মানুষের প্রতি অনাস্থা বাজেট বা এরকম বাজেট একটা আসে কি করে? আমার মনে হয় That is এত also a অনাস্থার question. বিষয় নাই। সত্যি, এটা নিয়ে অপপ্রচারটা যেটা বেশি হচ্ছে। ইসমাইল ভাই বললেন, গাইবান্ধা এটা নিয়ে আমরা আরো আলোচনা করবো, আমরা আলোচনা করবো, তবে আমরা আশা রাখি যে এই বিষয়ে হয়তো বা প্রধানমন্ত্রী হস্তক্ষেপে এই বাজেটের সব হবে, সব ভালো হবে, দিকটা আমরা ইনশাআল্লাহ। খুঁজে পাবো। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।